অনুষ্ঠান সবসময় আমাদের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হওয়া উচিত। আমি দু লাইন একটু মন্ত্র পাঠ করব, সবাই একটু শান্ত থাকবে, একটুখানি। ওম यो देवगनो यो अप्सु यो विश्वं भुवनमावेश यो वसधीषु जो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। तस्मै देवाय नमो तस्मै देवाय नमो नमः। নিখিল ভারত সঙ্গীত সমিতি 41 বছর বয়সে পদার্পণ করেছেন এবং তারা তাদের সমাবর্তন উৎসবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আর এই যোগাযোগের সূত্র আমার ছাত্র পাশে দাঁড়িয়ে আছে স্বরূপ মজুমদার, বহরমপুরের ছেলে, অনেক লড়াই করেছে, অনেক লড়াই করছে। আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত আছো, অর্থাৎ আমি অভিভাবকদের কথা বলছি এবং বাচ্চাদের কথা বলছি। এই যে আমাদের গান বাজনা সংক্রান্ত, চিত্রকলা, নৃত্য, বাদ্যযন্ত্র সব কিছু সংক্রান্ত আমাদের যে পরীক্ষার যে পদ্ধতি, এই পরীক্ষার পদ্ধতিগুলো যদি না থাকতো তাহলে আমরা কিন্তু এতগুলো মানুষকে একসাথে পেতাম না। খুব উল্লেখযোগ্য দু একটা তথ্য আমি দেব। প্রথম যে উল্লেখযোগ্য তথ্য সেটা হচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই কলেজে আমি পড়াশোনা করেছি, অর্থনীতি নিয়ে, আশুতোষ কলেজ। এবং এই ঘরে ছাত্র হিসেবে আসার পর প্রথম অনুষ্ঠান শুনতে এসেছিলাম। আমাদের খুব দৌরাত্ম ছিল এবং এটি অত্যন্ত বিখ্যাত একটি কলেজ। এটি অর্থাৎ আমি বলতে চাইছি, আমার যদি যাত্রাটাকে আমি দেখি, কলেজ থেকে রবীন্দ্রভারতী, তারা পড়াশোনা, আকাশবাণীতে প্রোগ্রাম এক্সিকিউটিভ হিসেবে চাকরি করা, আবার রবীন্দ্রভারতীতে ফেরত আসা, আমার শরৎদের মতো ছাত্র ছাত্রীকে পাওয়া এবং ভারতবর্ষের অন্যতম সবশ্রেষ্ঠ শিল্পী যাদের পায়ে হাত দিতে পারা, সেখানে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র আমার দ্বিতীয় মা। এই যে জায়গা থেকে আরও প্রত্যেক গুণীজন রয়েছেন, প্রত্যেকের নাম বললাম না, তাদের মধ্যে দিয়ে আমি এরকম নই যে আমি প্রচুর জানি, এটা নয়। আমার সবসময় ছাত্রছাত্রীদেরকেও শেখাতে গিয়ে মনে হয়েছে আমি জানি না, ওদের থেকে অনেক কিছু শিখতে পারি। কিন্তু তোমাদের একটা কথা মনে রাখতে হবে, ছোটদের বলছি, যে সঙ্গীত, নৃত্য, বাদ্য, আঁকা, সেটা কিন্তু ঈশ্বর প্রদত্ত তোমাকে একটা বিশেষ ক্ষমতা। যে ক্ষমতাটা তোমার নিজের, একদম নিজের। শুধু সেটাকে আরও কি করে সুন্দর করা যায়, আরও কি করে বাড়ানো যায়, সেটা নিজেদেরকে বুঝতে হবে। আমাদের যেমন আমরা আমাদের শরীর খারাপ হলে, অসুস্থ হলে আমরা সেরা চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করি। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন আমার শিক্ষক শিক্ষিকার কাছে যাচ্ছি, সেই মুহূর্তে তিনি আমার কাছে সেরা এবং তার কাছ থেকে আমি যতটা পারবো শিখে নেওয়ার চেষ্টা করব। এবং তার পাশাপাশি দাঁড়িয়ে আজকে তো ডিজিটাল দুনিয়াতে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ, সেই জায়গা থেকে
তোমরা যারা গান বাজনা করছো, তোমরা দেখবে তোমাদের বয়সী একই ধরনের ছেলে মেয়ে সারা পৃথিবী জুড়ে, কোথাও জাপানে, কোথাও চীনে, কোথাও আমেরিকাতে, কোথাও পোল্যান্ড হোক, রাশিয়া হোক, সব জায়গাতে কিন্তু তোমাদের বয়সী ছেলেমেয়েরা কিন্তু গান বাজনা নিয়ে লড়াই করছে। কিন্তু তোমরা কখনোই একটা জায়গা থেকে বিচ্যুত হবে না যে আমাদের ভারতীয় সঙ্গীতের যে বিভিন্ন ধারা, সেই ধারার সাথে পরিচিত হওয়ার পর তারপরে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে তোমাদের পরিচয় হবে এবং তারপরে তোমাদেরকে নিজেদেরকে এগোতে হবে। কখনোই একটা বিশেষ কিছু প্রতিযোগিতা দেখে আমাকে সেই প্রতিযোগিতাতে প্রথম হতে হবে এরম মাথায় রেখো না, তাহলে কিন্তু তোমার কিন্তু দৃষ্টিভঙ্গিটা কিন্তু সরে যাবে। আমি একটা ছোট ঘটনা বলবো তোমাদেরকে। আমি সন্ধ্যেবেলা আসতে পারবো না, আমি শুনেছি যে সাবির খান সাহেব আসছে এখানে, এবং অর্থাৎ সাবির খান সাহেব আসছে, আমি উনার সামনে বলতে পারলে ভালো হতো। ওনার সাথে উনি আমাকে চেনেন না, এটা হতেই পারে, চেনেন না কারণ দীর্ঘদিন যোগাযোগ নেই বলে। আমার ভাই ওস্তাদ কেরামতুল্লাহ খান সাহেবের কাছে গান শিখতো, তবলা শিখতো। সেই সূত্রে আমি কেরামতুল্লাহ খান সাহেবের বাড়িতে যেতাম রিপন স্ট্রিটে। ভাই তখন অনেক ছোট, আমি তখন ক্লাস 11-11 পড়ি, এবং সেই সময় আমি খান সাহেবকে দেখেছি, সাবির খান সাহেবকে খাটের মধ্যে বসে তালিম দিতে। এবং আরেকটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে যে কলকাতাতে প্রথম যখন জাকির হোসেন তবলা বাজাতে আসেন আমজাদ আলী খান সাহেবের সঙ্গে রবীন্দ্রসদন সকালে, সেদিন কেরামত খান সাহেব ক্লাস করেননি, ভাইকে নিয়ে বলে চলো প্রোগ্রামটা শুনতে যেতে হবে, আজকে জাকির আসছে বাজাতে, ওর বাজনাটা শুনবো কীরকম। এইটা সাবির খায়ের সামনে বলতে খুব ভালো লাগতো, কারণ উনি আকাশবাণী তো চাকরি করেছেন খান সাহেব চলে যাওয়ার পর, তারপরে উনি চাকরি ছেড়ে দিয়েছেন। অত্যন্ত অসম্ভব গুণী মানুষ।